পাঁচ বিচারকের আদালতে বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণ। রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 2 মামলা সহ 4 মামলায় জামিন। গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন বহাল। বাঁশখালীতে 4 জন মৃত্যুর ঘটনা এলাকায় বিক্ষোভ, 57 জনের নাম উল্লেখ করে 3000 জনের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট। প্রায় 2 মাসে অভিযোগপত্র দিল পুলিশ, এখনো পলাতক 3। অর্থ বছরের 9 মাসে প্রবৃদ্ধি 7% ছাড়িয়েছে, বেড়েছে মাথাপিছু আয়। সময় এখন বাংলাদেশের, বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ। টানা 7 ঘণ্টা খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগ যাত্রীদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সজল মিত্র রিচার্ড। রাজধানীর যাত্রাবাড়ি ও গুলশানে নাশকতার 2 মামলা ও শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা সহ 4 মামলায় জামিন পেলেন বেগম খালেদা জিয়া। 4 বিচারিক আদালতে আত্মসমর্পণের পর তিনি জামিন পান। এছাড়া গ্যাটকো মামলায় জামিন বহাল রেখেছেন অপর বিচারিক আদালত। আদালতে বেগম জিয়ার আত্মসমর্পণের প্রেক্ষাপটে আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। সকাল 10টায় যাত্রাবাড়ি থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করতে গুলশানের বাসভবন থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা জড়ো হয়ে তার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। গত বছর 23 জানুয়ারি বিএনপির কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে হত্যা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা দায়ের করে পুলিশ। গত 30 মার্চ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির 5 দিন পর আত্মসমর্পণ করলেন বেগম খালেদা জিয়া। যাত্রাবাড়ি থানার মামলায় জামিন দেয়া সহ গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন বহাল রাখেন আদালত। তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে গিয়েছিলেন, উচ্চতর আদালত থেকে ফেরত এসছে। এখন এই মামলায় তিনি হাজির হয়েছেন, সুতরাং তাকে পূর্বের জামিনে তাকে রাখা হয়েছে। পরবর্তীতে তার জন্য 13/4 তারিখ ধার্য হয়েছে। এটা কোনো মামলা হইতে পারে না, এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মামলা। কি হয় বেগম খালেদা জিয়া নির্দেশ দিল, এটা অবিশ্বাস্য। এই কথাই আমার সাবমিশন ছিল, কোর্ট বিবেচনা করে জামিন মঞ্জুর করেছে। অপর 3 মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে বেলা 11:30টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সিএমএম কোর্টে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সিএমএম কোর্টে বেগম খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি করা হয়। এছাড়াও গুলশান থানায় দায়ের করা নাশকতার 1টি মামলা সহ যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বেগম খালেদা জিয়া। যেহেতু বেগম খালেদা জিয়া উনি একটি দলের নেত্রী, উনার ডাকে এই হরতাল অবরোধ ডাকা হয়েছিল এবং এই হরতাল অবরোধকে কেন্দ্র করে তাদের দলের নেতা কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে। কে বা কারা একটা বোমা ফেলছে বা বাজি মারছে, অথচ ওরাই করে বেগম জিয়ার বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দায়ের করেছে। সেই মামলা জামিন চেয়েছি, আদালত তাকে জামিন মঞ্জুর করেছেন। 5টি মামলায় জামিন পেয়ে বেলা 1টার পর আদালত প্রাঙ্গণ থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 57 জনের নাম উল্লেখ সহ 3000 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে পুলিশ ও নিহতের পরিবার। এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস, ক্যামেরায় ছিলেন আশরাফুল আলম মামুন। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামার এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে দুদল গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গন্ডামারায় প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। প্রতিবাদ ডেকে দিয়ে মিটিং করি, ওই ফেরা আইয়ে রে এলাকার বেশিগুলি চেয়ারম্যানের মারি ফেলে তো নাই ভাষা
কয়লা বিদ্যুৎ খাই না, ঘর বাড়ি যেসব গুলিগালা করলো আমরা ফসতে পারি নাই। কয়লা বিদ্যুৎ যদি এখানে হয়, এই গন্ডামারা বড়গোনায় প্রায় 50,000-এরও বেশি মানুষ এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে হবে। বিদ্যুৎ কেন্দ্র করো, গ্যাস বিদ্যুৎ, ডিজেল বিদ্যুৎ, সোলার বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, কয়লা কেন? যেটা সারা পৃথিবী বর্জন করতেছে, এটা আমরা কেন অ্যাকসেপ্ট করব? সংঘর্ষের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে পুলিশ। অন্যদিকে নিহতদের স্বজনরা অজ্ঞাতনামা 3000 জনের বিরুদ্ধে আরো 2টি মামলা দায়ের করেন। এদিকে পুলিশ বলছে ঘটনা পূর্ব পরিকল্পিত। নিঃসন্দেহে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা, কারণ এর আগেও এরা এরকম একাধিক ঘটনা ঘটিয়েছিল। প্রকল্পের কাজে বাধা দিয়েছিল, মালামাল নেওয়ার পথে বাধা দিয়েছিল। চলতি বছর গন্ডামারায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণে নিহত 2 জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত তরিকুল ইসলাম 2005 সালের সিরিজ বোমা হামলার অন্যতম আসামি ছিল বলে জানিয়েছে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান। দুপুরে সময় সংবাদকে তিনি এসব তথ্য জানান। এদিকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুপুরে শেরপুর থানায় 3টি মামলা দায়ের করেছে। শেরপুরের বোমা বিস্ফোরণের ঘটনায় যে 2 জন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছিল তার একজনের পরিচয় আমরা পেয়েছি। সে হচ্ছে তরিকুল, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানা জামুয়া গ্রামে। সে 2005 সালের সিরিজ বোমা হামলায় অ্যারেস্ট হয়েছিল এবং ওই মামলা থেকে সে অব্যাহতি পায়। তো এ থেকে আমরা ধারণা করতে পারি যে সে জেএমবি সদস্য ছিল। এর সাথে যিনি আরেকজন ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয়ের উদ্ঘাটনের আমরা চেষ্টা চালাচ্ছি এবং তাদের এই নাম পরিচয়ের সূত্র ধরে আমরা অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করছি। সিএনজি চালক ও সবজি ব্যবসায়ীর পরিচয় দিয়ে বগুড়ার শেরপুরে বাসা ভাড়া নিয়ে তৈরি করা হতো গ্রেনেড। বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে সেখানে গ্রেনেড তৈরি করা হচ্ছিল বলে ধারণা পুলিশের। বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা বলছেন ঢাকার হোস্টিং দালানে ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা গ্রেনেডের মিল রয়েছে। তবে কারা ঘটনার সঙ্গে জড়িত সেটা বের করার চেষ্টা করছে পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম ও ওবায়দুল ইসলাম। বগুড়া শহর থেকে মহাসড়ক ধরে 20 কিলোমিটার দূরে শেরপুর উপজেলার গাড়িদহ জুয়ানপুর গ্রামের নির্জন এই বাড়িটি ভাড়া নেয় কয়েকজন নারী পুরুষ। ভাড়াটিয়া সেজে ওই পরিবারের সদস্যরা এখানে বানাতে শুরু করে বোমা ও গ্রেনেড। গত রোববার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে আলোচনার ঝড় ওঠে। জানা যায় ওই বাড়ির গৃহবধূর রহস্যজনক চলাফেরার গল্প। উনি আবার পর্দাশীল, বাসার ভিতর থেকে বের হয় না। যখন আমার বাসায় ভাড়া দিতে আসতো বোরকা পরে এসে ভাড়াটা আবার দিয়ে চলে যেত। অমায়িক তাদের ব্যবহার, মানে খুব ভালো কথাবার্তা, এসে মানে মহিলাটার ছেলে মাসের সাথে কখনো কথা বলি না। এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি বগুড়াবাসীর। যারা মারা গেছে তো গেছি, কিন্তু যারা এর সাথে জড়িত ছিল তাদেরকেও খুঁজে বের করা দরকার। গ্রেনেড হামলা বা গ্রেনেড তৈরি যারা করছে তারা এদেরই অংশ এবং এদেরকে যদি আইনের আওতায় না আনা হয় এই দেশটা ক্রমান্বয়ে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে পরিণত হবে। তাদেরকে গ্রেপ্তার করে আমাদের নববর্ষটাকে, আমাদের বাঙালি নববর্ষকে আমরা আমাদের মতো করে এই পালন করতে পারি, সেই উদ্যোগটা প্রশাসনকে নেওয়ার আমি আহ্বান জানাচ্ছি। খবর পেয়ে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্রেনেড সহ উদ্ধারকৃত বিস্ফোরকগুলো পরীক্ষা নিরীক্ষা করেন। তাদের দাবি এর আগে ঢাকায় তাজিয়া মিছিলে ব্যবহৃত গ্রেনেডের সাথে এগুলোর মিল রয়েছে। আর জেলা পুলিশ বলছে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যে হুসনে দালান একটা বড় হামলা হয়েছিল, তো ওইটার যে গ্রেনেড পেয়েছিলাম আমরা, ওইটার সাথে এটার অনেক সাদৃশ্য আছে। তো আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে ওই গ্রুপটারই কাজ এটা হতে পারে। তাদের পরিচয়টি উদ্ঘাটিত হলে আমরা বলতে পারবো যে তারা কোনো জঙ্গি গোষ্ঠীর বা অন্য কোনো গোষ্ঠীর সদস্য ছিল কিনা। ঘটনার পরপরই ওই পরিবারের বাকি সদস্যরা পালিয়ে যায়। বাড়ি থেকে সোমবার 20টি গ্রেনেড, গুলি ও পিস্তল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, বগুড়া। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 7.05% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। দুপুরে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় চলতি অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি 1,03,000 কোটি টাকা থেকে কমিয়ে 93,894 কোটি টাকা পুনর্নির্ধারণ করা হয়। এদিকে অর্থনীতিবিদরা বলেন, জিডিপির এই প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রবৃদ্ধি আরো বেশি হওয়া উচিত বলেও মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব।
গেল কয়েকটি অর্থ বছরের 6-এর ঘরে আটকে থাকা জিডিপি প্রবৃদ্ধি বর্তমান সরকারের আমলে প্রথমবারের মতো স্পর্শ করল 7%। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছে 2.60% এবং শিল্পে 10.10 এবং সেবা খাতে 6.70%। এনএসি বৈঠকেই পুনর্নির্ধারণ করা হয় চলতি অর্থবছরের এডিপিও। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এসব তথ্য জানান। গর্ববোধ করার দিন যে আমরা আজকে প্রথমবারের মতো আমরা ঘোষণা দিচ্ছি আমাদের চলতি অর্থ বছরে আমাদের জিডিপিতে প্রবৃদ্ধির পরিমাণ হবে 7.05 ভাগ। আমাদের ইনভেস্টমেন্ট টু জিডিপি যেটা গত বছরে 28.99, এটা আবার 29.68। এ সময় মন্ত্রী বলেন, চলতি অর্থ বছরের জন্য সরকার ঘোষিত 1,03,000 কোটি টাকার এডিপি সংশোধন করে কমিয়ে আনা হয়েছে 93,894 কোটি টাকায়। অর্থ বছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 41% বাস্তবায়ন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। সবারই চাহিদা বেশি, সবাই বলছেন তারা বাস্তবায়ন করতে পারবেন। যেটা ছিল 1,03,000 কোটি টাকা, এখন এটা অলমোস্ট আমাদের এসে গেছে এখন 93,894 কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৃষি, শিল্প ও সেবা খাতের অগ্রগতি বিবেচনায় জিডিপি প্রবৃদ্ধি আরো বেশি হওয়া উচিত। এই বছর আমরা পদ্মা সেতুরও একটা বড় অগ্রগতি দেখতে পেয়েছি। বেশ কয়েকটি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ফ্লাইওভার বলেন, এগুলোর কিন্তু বাস্তবায়নটা আমরা দেখতে পাচ্ছি। সেই হিসেবে কিন্তু জিডিপির এই প্রবৃদ্ধি আমি মনে করি এক্সপেক্টেড। এদিকে চলতি অর্থ বছরে দেশের জনগণের মাথাপিছু আয় $1316 থেকে বেড়ে $1466 উন্নীত হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল হত্যার ঘটনায় 16 জন আজীবন এবং 7 জনকে সাময়িক বহিষ্কার। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, তদন্তে 9 জন অভিযুক্ত হলেও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসামি বাচ্চু মিয়া নিহত হওয়ায় তার নাম অভিযোগপত্রে রাখা হয়নি। এছাড়া মামলার অপর 2 আসামি সুলেমান ও বশিরকেও অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। গত 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘটনার 52 দিনের মধ্যে দেয়া অভিযোগপত্রে 61 জনকে সাক্ষী রাখা হয়েছে। এদিকে চার্জশিটভুক্ত 8 আসামির মধ্যে 3 জন পলাতক রয়েছে। বিজ্ঞ আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা এবং ঘটনার পারিপার্শ্বিকতার এজার বহির্ভূত তদন্তে ঘটনার সহিত পেনাল কোডের 302/201/34 দণ্ডবিধির অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মোট 8 জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। খালেক মাস্টার আর এই যে আব্দুল আলী, এই 2 পক্ষের ভিতরেই দলাদলির রেশারেশি ধরে কিন্তু হত্যা পরিকল্পনা করা হয়। বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে আন্দোলন করছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাট কলের শ্রমিকরা। টানা 2 দিনের মতো মিলগুলোতে চলছে ধর্মঘট। বন্ধ রয়েছে সকল উৎপাদন কার্যক্রম। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বকেয়া মজুরি পরিশোধ, নির্ধারিত সময়ে পাট ক্রয় এবং বদ্রী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ সহ 5 দফা দাবিতে সোমবার সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল, সিবিএ, নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ধর্মঘটের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এ সময় কয়েক হাজার শ্রমিক খালিশপুর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে। এ সময় খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 6টা ঝুট মেলে আজকে 15 দিন কাটাচ্ছি। আমাদের 8টা বিল বাকি, আমাদের 20% এরিয়া বাকি, শিক্ষা ভাতার এরিয়া বাকি, তারপর আমাদের মজুরি কমিশন এখনো ঘোষণা হয় নাই। আমাদের একটা দফা না হওয়া পর্যন্ত আমরা মিল চালু করব না।
শ্রমিকদের ৫ দফা দাবি মানা না হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ। এতদিন বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কোন রকম সরকারের সাথে নেগোসিয়েশন করে এটা ইতি করা, কিন্তু আজ পর্যন্ত সরকার সেভাবে কোনো কালে দিল না। যতদিন পর্যন্ত আমাদের বকেয়া পরিশোধ না হবে ততদিন আমাদের মিল ধর্মঘট লাগাতার চলবে এবং আমাদের রাজপথ রেলপথ অবরোধ চলবে। এদিকে পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচির ফলে দূরপাল্লার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, ফলে অনেককে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়। অবরোধ ডাকার জন্য আমাদেরকে অনেক পিছনে নামায় দিচ্ছে, ফলে আমাদের কাজকর্মে যাইতে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। হেঁটে এসে এত দূর আসলে আসা সম্ভব না। দুর্ভোগ তো আছেই, দুর্ভোগ তো রোডে সবারই হচ্ছে না, আমারও হচ্ছে। খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত পাটকলের সংখ্যা ৭টি। এসব প্রতিষ্ঠানে ৬০,০০০-এরও বেশি স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মরত রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল হত্যার ঘটনায় ১৬ জনকে আজীবন এবং ৭ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে ৭ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত এবং চকবাজার থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী সোহান, তামিম, আশরাফ, মোস্তফা, জিয়াউল এবং নিশান সহ ১৬ জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের সব ধরনের শিক্ষা সনদ বাতিলেরও সুপারিশ করা হয়েছে। বাকি ৭ জনকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ১০ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২৯ মার্চ এক পক্ষের হামলায় সোহেল নামে এক শিক্ষার্থী নিহত হয়। তাদের বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং এদের বিরুদ্ধেই দেখা গেছে যে এজাহার করা হয়েছে, এজাহারভুক্ত আসামি এরা। এবং আমাদের যে প্রক্টোরিয়াল বডি যাদের উপর দেওয়া হয়েছিল ৭ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি, তারা তদন্ত করে দেখেছে যে এরা সবাই সম্পৃক্ত। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সহপাঠীরা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমরা জাস্ট এতটুকুই চাই, তনু হত্যার বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, আর মানে অপরাধীরা যে স্তরে হোক সবাই যেন ধরা পড়ে। কিছু না কিছু তো একটা হয়েছে, না হলে তো এইভাবে হঠাৎ করে ও মারা যায় নাই। ও রাষ্ট্রীয়ভাবে এটার বিচার হোক, এটা আমরা আশা করি। কালকে বলছে যে ওরা তনুকে র্যাপ করা হয় নাই। এখন তাহলে যদি র্যাপ করা হয় নাই তাহলে কেন দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট করলো? তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে শহরের চৌরঙ্গি মোড় এলাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলার সময় আরো থাকছে। হুমকির মুখে কক্সবাজার মহেশখালীর তাঁত শিল্প, পেশা বাঁচাতে হিমশিম খাচ্ছেন রাখাইনরা, স্বল্প সুদে ঋণের দাবি। ভারী বর্ষণে সিলেট শহরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত দুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল সিলেটে। আজ ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ। ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫৩ মিলিমিটার। এদিকে টানা বর্ষণে তলিয়ে গেছে শহরের হাওয়াপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উপশহর ১৩, রতন সহ বিভিন্ন এলাকা। এতে বিপাকে পড়েন স্কুল, কলেজ বা কর্মস্থলে যাতায়াত করা মানুষ। কোনো কোনো এলাকায় পানি ঢুকে পড়েছে ধর্মীয় উপাসনালয়গুলোতেও। এই বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা USGS জানিয়েছে এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের লাখিপুর শহর থেকে 35 কিলোমিটার দক্ষিণ পূর্বে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5। USGS এর তথ্য মতে স্থানীয় সময় বেলা 1:42 মিনিটে ভারতের মেঘালয়ে ভূকম্পনটি সৃষ্টি হয়। এতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়। তাদের দেয়া তথ্যে দেখা গেছে ভূকম্পনটি ঢাকা থেকে 225 কিলোমিটার দূরে সৃষ্টি হয়েছিল, যার স্থায়িত্ব ছিল 1 মিনিটেরও কম সময়। এখন পর্যন্ত মৃদু এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অবৈধ বিলবোর্ডের নগরী সিলেট। এতে একদিকে নগরী যেমন সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। তবে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে কর্তৃপক্ষ নির্বিকার। আর বৈধ যে কয়টি বিলবোর্ড রয়েছে সেগুলো নিয়মের মধ্যে গড়ে ওঠেনি। এসবের অধিকাংশই হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুবই কাছাকাছি। এতে উদ্বিগ্ন বিদ্যুৎ বিভাগ। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। কোনো অনুমতি না নিয়েই সিলেট নগরীর মদিনা মার্কেটে সুনামগঞ্জ সড়কে বিশাল এই বিলবোর্ডটি তৈরি হয়েছে। শহরে এত বড় স্থাপনা কে বা কারা নির্মাণ করেছে সেটাও নাকি জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভাবে গোটা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত অবৈধ বিলবোর্ড। তার সংখ্যা কত সেটারও কোনো সঠিক তথ্য নেই সিটি কর্পোরেশনের হাতে। এগুলোর কোনোটির মালিক সরকার দলীয় লোক, আবার কোনোটা স্বয়ং সিটি কর্পোরেশনের কাছের মানুষের। শুধু তাই নয়, অবৈধ বিলবোর্ড স্থাপন করে ভাড়া দিয়েছে পুলিশও। আবার এই বিলবোর্ডগুলো গড়ে তোলা হয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের পাশে। প্রতিনিয়ত একটা ভয়ে থাকি আমরা, কখন বিলবোর্ড পড়ে যায় আমাদের উপরে। অতীতে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে সেখানে বিলবোর্ড। এটা আসলে তো শহরের সৌন্দর্যের ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। কয়েক মাস আগে সুবহানীঘাট এলাকায় 11,000 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর এই বিলবোর্ডটি ভেঙে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে জানমাল রক্ষা পেলেও কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এলাকাটি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, তাদের অনুমতি না নিয়েই সিটি কর্পোরেশন বিদ্যুৎ লাইনের পাশে স্থাপন করছে বিলবোর্ড। বিদ্যুতের লাইনের নিকটবর্তী যদি কোনো বিলবোর্ড তৈরি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুমতি নেওয়া একান্ত দরকার। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ বিলবোর্ড উচ্ছেদে নিয়মিতই অভিযান চলছে। আগামীতে বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় করে বিলবোর্ড বসানোর কথা জানালেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। বিভিন্ন সংস্থা চায় যে তারা বোর্ডগুলো বসাতে, তবে আমরা এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধির জন্য বিলবোর্ড প্রয়োজন হলেও সেগুলো যেন পরিকল্পিত হয়, এমন তাগিদ নগরবিদদের। স্পেসিফিক কিছু স্পট আছে, ওই স্পটে যেন দেওয়া হয়, সেখান থেকেই সিটি কর্পোরেশন রাজস্ব পাবেন। সিলেটে সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ডের সংখ্যা মাত্র 201টি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ, আপনি যেমন বলছিলেন যে এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া নামক একটি এলাকার কয়েকটি টিন শেড দোতলা বিল্ডিং এ আগুন লাগার ঘটনা ঘটেছে। যে অংশটি কিন্তু একদমই হাতির ঝিলে লাগো, অর্থাৎ হাতির ঝিলের সঙ্গে কিন্তু জায়গাটি। তা আমি যদি আপনাকে একটু দেখাই, যে আপনি একটু দেখেন যে এখানে কিন্তু 5টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট এই মুহূর্তে কাজ করছে এবং আমরা জানতে পেরেছি যে আরো কয়েকটি ইউনিট কিন্তু এসেছে। যদিও যেটি মূল আগুন সেটি কিন্তু এখন মোটামুটি নিয়ন্ত্রণে বলে আমাদের জানিয়েছে ফায়ার সার্ভিসের ইউনিট। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যতগুলো এখানে টিম আছে এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের সদস্যরা রয়েছেন, এখানে যতগুলো আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কিন্তু সদস্যরা রয়েছেন, যারা এখানে যথাসম্ভব চেষ্টা করছেন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে যেটি বলার বিষয়, যে এখানকার যারা স্থানীয় সাধারণ মানুষ রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তারা ফায়ার সার্ভিস এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করছেন এই আগুন নেভানোর ক্ষেত্রে। ইতিমধ্যে আগুন কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। আমরা যতটুকু জানতে পেরেছি
সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বা তারা দাবি করেছেন যে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুন লাগতে পারে বলে তারা আমাদের জানিয়েছেন। এবং এখানে যে জায়গাটিতে আগুন লেগেছে তারা দাবি করেছেন এখানে যেহেতু টিন শেড, আপনি বুঝতেই পারছেন, ছোট ছোট পরিবার এখানে থাকতো এবং বলতে গেলে নিম্ন আয়ের পরিবার এখানে থাকতো। সেক্ষেত্রে তারা আমাদের দাবি করেছেন কমপক্ষে 100-র অধিক পরিবার এখানে বসবাস করত যে জায়গাটিতে আগুন লেগেছে তারা আমাদের জানিয়েছেন। তো এক্ষেত্রে এখনো কোনো ক্ষয়ক্ষতি, অর্থাৎ কোনো মানুষ বা কোনো যারা এখানে বসবাস করতেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত করে কোনোভাবে কোনো তথ্য পাইনি। যদিও এখানকার আমরা দেখেছি কয়েকজন যারা এখানে বসবাস করতেন তারা দাবি করেছেন তাদের ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তাদেরকে তারা বলছেন যে খুঁজে পাচ্ছেন না। তবে তারা কোনো আগুনে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয় এবং তারা হয়তো আশেপাশে আছেন, যেহেতু এখানে প্রচুর সাধারণ মানুষের সমাগম ঘটেছে। যেহেতু আগুন লেগেছে আপনি বুঝতেই পারছেন যে এলাকাবাসীর আশপাশের যত এলাকাবাসী রয়েছে এখানে কয়েক হাজার সাধারণ মানুষ কিন্তু এসে এখানকার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সেহেতু তাদের মধ্যে নিশ্চয়ই তাদের ছোট শিশুরা রয়েছে, তারা নিশ্চয়ই কোনো সমস্যা হবে না বলে আমরা কিন্তু কামনা করছি। এবং যদিও স্থানীয়রা বলছেন যে এখানে এখন পর্যন্ত কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি বা আগুনে পুড়ে যাওয়া বা কি এমন কোনো কিছু ঘটেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানকার এখন পর্যন্ত যে খবরটি আমাদের কাছে রয়েছে যে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটি লেগে থাকতে পারে। এখন আমরা যদি সব হিসাব আপনাকে বলতে চাই যে 5টি ফায়ার সার্ভিস ইউনিটের তত্ত্বাবধানে বা তাদের চেষ্টার ফলে কিন্তু এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সবকিছু এখানকার পরিষ্কার বা এখানকার যে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য তারা এখানে চেষ্টা চালিয়েছেন। তো এখানকার কুনিপাড়া যে আগুন লাগার ঘটনা এই ছিল আমার কাছে সবশেষ। জায়েদ, রাকিব, আপনি সেখানে থাকুন, আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা আবার জেনে নেব পরবর্তী খবর। দর্শক, রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় টিন শেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট সেখানে কাজ করছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের সংবাদে। 2019 সালের নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং বিএনপি তাতে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে ভোলার গজনবী স্টেডিয়ামে মাসব্যাপী কৃষি ও শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখন আমরা ইউনিয়ন কাউন্সিল করলাম, কিন্তু পরবর্তীকালে আমরা জাতীয় নির্বাচন এই সরকারের দিকে করবে না, করতে হবে 15 সালের 5ই জানুয়ারি থেকে 93 দিন হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, গাছ কাটা, মায়ের কোল খালি করা, পুলিশ মেরেও লাভ হয় নাই বলেছিলেন। শেখ হাসিনার পতন না হলে আমি ঘরে ফিরে যাব না, কিন্তু কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে তিনি ঘরে ফিরেছেন। মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর উপাধি ব্যবহারের দাবিতে মুক্তিযোদ্ধা কমান্ডারদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। মুক্তিযোদ্ধা কমান্ডারদের বলবো, সারা বাংলাদেশে আওয়াজ তুলুন, নামের আগে বীর উপাধি ব্যবহার করার অধিকার চাই চাই চাই। এই পার্লামেন্ট এবং মন্ত্রী পরিষদে এই বীর উপাধি ব্যবহার করার জন্য শেষ তদবিরটা চালাবো। লক্ষ্মীপুরে 2 বোনকে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ। বেলা 11টার দিকে শহরের তমিজ মার্কেট এলাকায় যুবলীগের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন সহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। টাঙ্গাইলে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসের চালক হাবিবুর রহমান নয়ন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামিদুল ইসলামের কাছে জবানবন্দি দেয় সে। এর আগে গতকাল বিকেলে 164 ধারায় বাসটির সুপারভাইজার রেজাউল করিম জুয়েল এবং গত শনিবার হেলপার খালেক মিয়া ভুট্টু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ নিয়ে গ্রেপ্তার হওয়া 3 আসামির সকলেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 1 এপ্রিল টাঙ্গাইল থেকে একটি বাসে করে গাজীপুর ফেরার পথে চালক ও অন্যান্য স্টাফরা মেয়েটির হাত পা বেঁধে চলন্ত গাড়িতেই ধর্ষণ করে। পরে মেয়েটিকে রাস্তায় নামিয়ে পালিয়ে যায় তারা। এই নিয়ে মোট 3 জন যে ধর্ষক, এই 3 জনেরই জবানবন্দি বিজ্ঞ আদালতে লিপিবদ্ধ হয়েছে। বিজ্ঞ আদালত এদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
হবিগঞ্জের বাহুবলে একটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে জারিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, গতকাল রাতে জারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নানের ঘর থেকে কিছু টাকা চুরি হয়। চুরির ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হান্নানকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এ নিয়ে বিরোধের জের ধরে জারিয়া গ্রামের শিক্ষক ও ছাত্রের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 10 রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত 8 জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 9টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় যশোরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দীপঙ্কর হাওলাদার ও বাদল মণ্ডল নামে 2 জনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে। আটক ব্যক্তিরা ভাড়ায় স্বর্ণগুলো যশোরের ঝিকরগাছায় পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এরা মূল পাচারকারী চক্রের প্যাসেঞ্জার হিসেবে কাজ করে। এর পিছনে কারা রয়েছে এবং এই চোরাচার কারবারিটার মূল পরিকল্পনাকারী কারা, এটা আমরা তদন্ত করছি। কুমিল্লায় শিশু ইব্রাহিম হত্যা মামলায় অভিযুক্ত চাচিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে বরুড়া উপজেলার শাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 28 মার্চ নিখোঁজ হয় সৌদি প্রবাসী আবুল কাশেমের 8 বছরের শিশুপুত্র ইব্রাহিম খলিল। এর 3 দিন পর তার চাচার বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার চাচি হোসনে আরাকে আটক করে পুলিশ। পরে এ বিষয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলার পুলিশ সুপার। এ সময় তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে শিশু ইব্রাহিমকে হত্যা করা হয়েছে। বৃষ্টিতেও সে একা একা খেলছিল, সবাই চলে গেছে। যাওয়ার পরে এই চাচি তাকে ঘরে ডেকে নিয়ে গেছে। ঘরে ডেকে নিয়ে হাত দিয়ে তার গলা চেপে ধরেছে, 15 মিনিটের মতো রেখেছে। মারা যাওয়ার পরে তার খাটের তলে তাকে লুকিয়ে রেখেছে। 7টা সাড়ে 7টার দিকে কি করেছে, লাশটা নিয়ে সে সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলেছে। রাজধানীর শাহবাগে নার্সদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে বরিশাল ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন। সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই দাবিতে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নার্সরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শতাধিক নার্স অংশ নেন। এ সময় তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান তারা। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান। এতে সকাল থেকেই যমুনা ও তিতাস নদীর তীর পরিণত হয়েছে ভক্তদের মিলন মেলায়। এই উপলক্ষে নদীর তীরগুলোতে বসেছে নানা রঙের লোকজ মেলা। এদিকে গঙ্গা স্নানে আসা ভক্তদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই গঙ্গা স্নানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত পুণ্যার্থীরা ভিড় করেন তিতাস ও যমুনার তীরে। নদীর পানিতে ফুল, ডাব, কলা ভাসিয়ে মন্ত্র পড়ে স্নানের আনুষ্ঠানিকতা সারেন ভক্ত অনুরাগীরা। নিজেদের পাপমোচন আর মনের আশা পূর্ণ করতেই গঙ্গা স্নানে অংশ নেন তারা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় চলে প্রার্থনা। দেশের আমাদের সার্বিক মঙ্গলের জন্যই আমরা এখানে স্নান করতে আসি। 12 তিথি পাইছে, তিথিটার মধ্যে আমরা স্নান করি ভালো, সকলের মঙ্গলের লেগে, স্বামী স্ত্রী জীবতের মঙ্গলের লেগে ওই স্নানটা করি আর কি। নিজের একটা আনন্দ লাগে, ভালো লাগে, যার কারণে নার্স। প্রাচীন এই প্রথাকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে লোকজ মেলা। খই, মুড়ি, চিরা, মন্ডা মিঠাই আর বাতাসা সহ বাহারি সব খাবারের দোকানে ভিড় করছেন স্নানে অংশ নেওয়া ভক্তরা। মোটামুটি বা খারাপ না, ভালো আছে, লোকজন আসছে, আমরা শান্তিপূর্ণ মেলা এখন পর্যন্ত করতে পারতেছি। এদিকে পুণ্য স্নানকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা আগে থেকেই সতর্ক আছি যাতে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে
এবং পুণ্য স্নান যাতে যারা স্নান করবে তাদের যাতে আমরা নিরাপত্তা দিতে পারি। বাংলা পঞ্জিকার তিথি অনুযায়ী গঙ্গা স্নানের সময় মঙ্গলবার সূর্যোদয় থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। উপকরণের মূল্য বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদিত কাপড় বিক্রি করতে না পারায় হুমকির মুখে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর তাঁত শিল্প। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এই পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছে রাখাইনরা। শিল্পকে বাঁচাতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছেন রাখাইন নেতারা। অবশ্য তাঁত বোর্ড বলছে এই ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় দম ফেলার ফুরসত ছিল না। দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর ছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর রাখাইন পল্লী। রাখাইন নারীরা হাতে হাত মিলিয়ে বুনতেন বিছানার চাদর, থ্রি-পিস, লুঙ্গি, ব্যাগ, ফতুয়া ও থান কাপড়। কিন্তু সেই ব্যস্ততা এখন আর নেই। সুতা, রং ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁত কারখানা। ফলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এখানকার রাখাইনরা। সুতার দাম বেশি, এই সমস্যা হচ্ছে, এই কারণে রং পাওয়া যাচ্ছে না। যতটুকু বেতন দিতেছি আমরা, ওনারা ওদের দিয়ে পোষাইতেছে না, তো সেই জন্য আমরা একটু বন্ধ হয়ে গেছে। কেউ বসে থাকতো না আগে, এখন তো প্রায় বলতে গেলে সবাই বসে, কাজ নেই। এই শিল্পকে বাঁচাতে সরকারের স্বল্প সুদে ঋণের দাবি জানালেন রাখাইন সম্প্রদায়ের এ নেতা। ইন্টারেস্ট ছাড়া লোন টোন দিত তাঁতিদের, তো ওই ধরনের যদি কোনো প্রকল্প যদি বাস্তবায়ন করে তাহলে তো আমাদের মেয়েরা কিছুটা হলে উপকৃত হবে। তাঁত বোর্ডের কর্মকর্তা জানালেন, এই শিল্পকে বাঁচাতে ঋণ প্রদান সহ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। 158 জনকে 30,60,000 টাকা প্রতি তাতে 10,000 টাকা করে ঋণ প্রদান করছি এবং এই ঋণ আদায় হইলে আমরা পর্যায়ক্রমে আরো ঋণ প্রদান করব। মহেশখালী উপজেলার 4টি রাখাইন পল্লীতে তাঁত কারখানা ছিল 400, কিন্তু বর্তমানে চালু আছে 30টি। আর এ পেশার সাথে জড়িত ছিল 500 রাখাইন পরিবারের 5,000-এর চেয়েও বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 বিচারকের আদালতে বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণ। রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 2 মামলা সহ 4 মামলায় জামিন, গ্যাটকো দুর্নীতি মামলায় জামিন বহাল। বাঁশখালীতে 4 জন নিহতের ঘটনায় এলাকায় বিক্ষোভ। 57 জনের নাম উল্লেখ করে 3000 জনের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট। প্রায় 2 মাসে অভিযোগপত্র দিল পুলিশ, এখনো পলাতক 3। অর্থ বছরের 9 মাসে প্রবৃদ্ধি 7% ছাড়িয়েছে, বেড়েছে মাথাপিছু আয়। সময় এখন বাংলাদেশের, বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ। টানা 7 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়াই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।